কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আইডিয়াল কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি এই প্যান্ডামিক টাইমেও তোমরা আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছো, ভালো আছো। তোমাদের এই সুস্থতা কামনা করে, তোমাদের ভালো থাকা কামনা করে আজকে শুরু করছি আমাদের রসায়ন ক্লাস। আর এই রসায়ন ক্লাসের সাথে আমি আছি মোহাম্মদ মিরাজ শরীফ, প্রভাষক, রসায়ন বিভাগ, আইডিয়াল কলেজ। আমরা মূলত তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটি পড়াবো। আমি মূলত কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়াবো এবং কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে টপিক্সটা আজকের জন্য তোমাদের জন্য নির্ধারণ করেছি সেটা হলো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের গুণগত রসায়নের দ্রাব্যতা সংক্রান্ত। আর এই দ্রাব্যতা সংক্রান্ত বিষয়টা ভালোভাবে বোঝার জন্য কতগুলো বেসিক জিনিস আমাদের অবশ্যই জানতে হবে। আর এই বেসিক জিনিসগুলো যদি তুমি জানতে পারো তাহলে দ্রাব্যতার উপরে যে কোনো কোশ্চেন আসলে তোমরা খুব সুন্দরভাবে উত্তর দিতে পারবা। আশা করি পুরো লেকচারটা তোমরা মনোযোগ সহকারে উপভোগ করবা, তাহলে সবাই উপকৃত হবা। তাহলে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো মিশ্রণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ধারণা তোমরা সবাই জানো এটা খুব একটা স্বাভাবিক একটা টপিকস। মিশ্রণ হলো দুই বা ততোধিক পদার্থ যখন কোনো একটা পাত্রে একত্রে রাখা হয় তখনই তাকে আমরা মিশ্রণ বলে থাকি। আর এই মিশ্রণটা সাধারণত দুই ধরনের হয়। একটা হলো সমসত্ব মিশ্রণ, আর একটা হলো অসমসত্ব মিশ্রণ। একটা হলো সমসত্ব মিশ্রণ আর একটা হলো অসমসত্ব মিশ্রণ। এই সমসত্ব মিশ্রণটা কেমন, আমরা একটা এক্সাম্পল দিলেই তুমি সমসত্ব মিশ্রণ কিংবা অসমসত্ব মিশ্রণ খুব ভালোভাবে বুঝে ফেলবা। যেমন দেখো, এখানে আমি একটা পাত্র নিলাম, এখানেও একটা পাত্র নিলাম। এই পাত্রের ভিতরে আমি নিলাম পানি আর তার ভিতরে নিলাম গ্লুকোজ। আর এইখানে একটু লক্ষ্য করবে যে এইখানে আমি নিলাম পানি, তার ভিতরে নিলাম বালি। তোমরা বুঝতেই পারছো, অনেকেই বুঝতে পারছো বিষয়টা। তারপর আমি একটু ডিটেলস বোঝাচ্ছি সমসত্ব মিশ্রণটা কি। এখানে পানির মধ্যে যখন গ্লুকোজ যোগ করা হয়, গ্লুকোজের দানাগুলো বা কণাগুলো পানির আন্তঃনবিক যে স্থান আছে সেগুলো সম্পূর্ণরূপে ধারণ করে, সম্পূর্ণরূপে পূরণ করে ফেলে। তখন পানির মধ্যে গ্লুকোজের দানাগুলো সম্পূর্ণরূপে কি মিশে যায়। অর্থাৎ যে মিশ্রণে তার উপাদানগুলো তার সব অংশে, মিশ্রণের সব অংশে সমান পরিমাণে পাওয়া যায়। অর্থাৎ এই গ্লুকোজ যখন পানির সাথে মিশে যায়, তুমি যদি এই নিচ থেকে 1 চামচ মিশ্রণ নাও, দেখবা সেখানে গ্লুকোজ এবং পানির সংযুক্তি যেভাবে আছে। যদি পাত্রের উপরের প্রান্ত থেকে 1 চামচ তুমি মিশ্রণ নাও, সেখানেও তুমি দেখবা এই গ্লুকোজ এবং পানির অনুপাতটা বা সংযুক্তিটা একই রকম আছে। অর্থাৎ সমসত্ব মিশ্রণ হলো সেই মিশ্রণ যে মিশ্রণে তার উপাদানগুলো মিশ্রণের সকল অংশে সমান পরিমাণে পাওয়া যায়, সেটাই হলো সমসত্ব মিশ্রণ। আর অসমসত্ব মিশ্রণ কি? পানি আর বালির মিশ্রণ। তোমরা বুঝতেই পারছো, বালির দানাগুলো যখন পানিতে দেওয়া হয় এত সুন্দরভাবে মিক্সড হবে না, বালির দানাগুলো নিচের দিকে একটা সেডিমেন্ট বা তলানি ফেলে দিবে স্যার। অর্থাৎ এখানে মিশ্রণের সব অংশে উপাদানগুলোর সংযুক্তি সমানভাবে থাকে না। নিচের দিক থেকে যদি 1 চামচ মিশ্রণ নাও, তুমি দেখবা কি সেখানে বালুর পরিমাণটাই বেশি আছে, কিন্তু উপরের দিক থেকে নিবা সেখানে পানি বেশি আছে। অর্থাৎ এই মিশ্রণের সব অংশে তার উপাদান দুটি সমান পরিমাণে নেই, এজন্য এটা হলো অসমসত্ব মিশ্রণ। আর তোমরা বুঝতে পারছো সমসত্ব মিশ্রণটা কীরকম। তাহলে ইনশাআল্লাহ বাবা তোমরা বুঝতে পেরেছো সবাই সমসত্ব এবং অসমসত্ব মিশ্রণ কেমন। এবার একটু আমরা জানার চেষ্টা করব যে এই সমসত্ব মিশ্রণের সাথে দ্রবণের কী ধরনের রিলেশন আছে সেটা নিয়ে একটু আমরা কথা বলবো। আমরা তাহলে এটা তো তোমরা বুঝতে পেরেছো, এটা আমরা একটু মুছে ফেললাম। আমরা এবার একটু যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্রবণ বা সলিউশন। দ্রবণের ডেফিনেশনটা আমরা এরকম করে দিতে পারি যে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ এবং যাদেরকে ভৌত উপায়ে
পৃথক করা যায়, যাদের উপাদানগুলোকে ভৌত উপায়ে পৃথক করা যায়। আমি আবারও বলছি, 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, যেখানে ওই মিশ্রণের উপাদানগুলোকে ফিজিক্যালি বা ভৌত উপায়ে পৃথক করা যাবে, তখনই তাকে দ্রবণ বলা যাবে। তার মানে দ্রবণ মানে কোনো মিশ্রণ নয়। একটা যদি বলি দ্রবণ মানে মিশ্রণ, বিষয়টা এরকম না। কেন মিশ্রণ বলতে তো আমরা অসমসত্ব মিশ্রণও বলেছিলাম, সেটাকে কিন্তু আমরা দ্রবণের ডেফিনেশন নিতে পারবো না। দ্রবণ হলো 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, এবং যে মিশ্রণ থেকে তাদের উপাদানগুলোকে ফিজিক্যালি বা ভৌত উপায়ে সেপারেশন করা যাবে, তখনই তাকে সলিউশন বা দ্রবণ বলা যাবে। যেমন আমরা এখানে গ্লুকোজ পানি বলতে পারি, কিংবা পানির মধ্যে যদি চিনি দেওয়া হয়, পানির মধ্যে যদি লবণ দেওয়া হয়, সবগুলোই সমসত্ব মিশ্রণ। এবং এই মিশ্রণের উপাদানগুলোকে আমরা ফিজিক্যালি সেপারেট করতে পারি। কীরকম দেখো, প্রথমে আমি একটা পাত্রের মধ্যে চিনি নিয়ে পানি নিয়ে আমি নাড়ালাম, অর্থাৎ একটা হিট প্রডিউস করলাম, তাপ প্রডিউস করলাম। সেক্ষেত্রে চিনির দানাগুলো পানির আন্তঃনবিক স্থানগুলো ভালোভাবে দখল করলো, সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। কিন্তু আমি যদি এটাকে কিছুক্ষণ স্থির রেখে দিই বা ঠান্ডা জায়গায় রেখে দিই, ধীরে ধীরে দেখা যাবে চিনির দানাগুলো নিচে সেডিমেন্ট পড়ে যাবে, অর্থাৎ তোমার চিনির দানাগুলো সেপারেশন হয়ে আসছে। এটা কিন্তু কোনো বাইরে থেকে রাসায়নিক পদার্থ প্রয়োগ করে নয়, কেমিক্যালি উপায় নয়, এটা ফিজিক্যালি উপায়। যেমন তাপের এখানে প্রভাব দেখিয়েছিলাম আমরা, যে তাপ এবং চাপ এইরকম কোনো পদ্ধতির মাধ্যমে যদি আমরা মিশ্রণ থেকে তাদের উপাদানগুলোকে সেপারেশন করতে পারি, তখন সেটাকে আমরা কি বলবো? দ্রবণ বলবো। আমরা ইনশাল্লাহ বুঝে ফেলছি দ্রবণ বিষয়টা কি। আর এই দ্রবণের সাথে আমাদের স্যার বেশ কতগুলো আলোচনা আছে। দ্রবণের যে ফেজ বা অবস্থার উপরে আলোচনা আছে স্যার, যে সংযুক্তি অনুযায়ী বা কম্পোজিশন অনুযায়ী আমরা দ্রবণ যে ক্লাসিফিকেশনে যদি আমি ফেলি দ্রবণকে, তাহলে আমরা 3 ধরনের দ্রবণ নিয়ে আলোচনা করতে পারি। এখানে 1 নাম্বার যে দ্রবণটা, সেটা হলো সমসত্ব বা সম্পৃক্ত দ্রবণ। 2 নম্বরে যেটা আমরা বলতে পারি সেটা হলো অসম্পৃক্ত দ্রবণ, এবং 3 নাম্বার যেটা বলতে পারি সেটা হলো অতিপৃক্ত দ্রবণ। তাহলে আমরা দেখলাম যে দ্রবণের ডেফিনেশন থেকে আমরা যতটুকু বুঝলাম, তারপরে আমরা দ্রবণের ফেজ বা অবস্থা নিয়ে কথা বলছি। এখানে আমরা বলছি দ্রবণ সাধারণত 3 ধরনের হয়, একটা সম্পৃক্ত দ্রবণ, একটা অসম্পৃক্ত দ্রবণ, আর একটা অতিপৃক্ত দ্রবণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দ্রবণের ক্লাসিফিকেশনগুলো বোঝার আগে আর একটু 2 মিনিট সময় নেব তোমাদের কাছ থেকে। সেটা হলো এই দ্রবণের বিষয়টা কিন্তু আরেকটু যদি ডিপ আলোচনা করি, তাহলে আমরা সবাই জানি দ্রবণ মূলত 2টা বিষয় দ্বারা বা 2টা তোমার অবস্থানের মাধ্যমে ক্রিয়েট হয়। একটা হলো স্যার দ্রব, আর একটা হলো দ্রাবক। আমরা জানি দ্রবণ সৃষ্টি হয় দ্রব আর দ্রাবক, এই 2টা মিলে। সাধারণত দ্রবণের মধ্যে যেটার পরিমাণটা বেশি থাকে, দ্রবণ সৃষ্টিতে যার পরিমাণটা বেশি থাকে সেটা হয় সাধারণত দ্রাবক, আর দ্রবণ সৃষ্টিতে যার পরিমাণটা কম থাকে সেটা হয় সেটা হয় দ্রব। এই ধারণাটা তোমরা জানো। যেমন আমরা এখানে পানির মধ্যে গ্লুকোজ যোগ করেছিলাম, এখানে পানিকে আমরা দ্রাবক বলবো আর গ্লুকোজকে আমরা দ্রব বলবো। কারণ হলো পানি এর পরিমাণটা বেশি। এই দেখো, দ্রবণ সৃষ্টিতে যার পরিমাণ বেশি সেটা হলো দ্রাবক, তাহলে এখানে পানি হলো দ্রাবক, আর যার পরিমাণ কম সে হলো দ্রব। তাই গ্লুকোজের পরিমাণ কম, এই জন্য গ্লুকোজটা হলো এখানে কি? দ্রব। তাহলে আমরা জানি দ্রবণ সৃষ্টি করতে কি কি লাগে, একটা হলো দ্রব লাগে আর একটা হলো দ্রাবক লাগে। আর আমরা দ্রব দ্রাবক কি করে চিনব? সাধারণত দ্রবণ সৃষ্টি করতে যার অ্যামাউন্টটা বেশি লাগবে সেটা হলো দ্রাবক, আর যার অ্যামাউন্টটা কম লাগবে সেটা হলো দ্রব। যার প্র্যাকটিক্যালি এক্সাম্পল হলো এই যে পানি আর গ্লুকোজের যে দ্রবণটা পেলাম, সেখানে পানিটা হলো দ্রাবক আর গ্লুকোজটা হলো দ্রব। ইনশাল্লাহ আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি মেবি। এবার আমরা একটু ডিটেলস আলোচনায় আসব যে দ্রবণের যে ফেজ বা অবস্থা, সেই 3 অবস্থার মধ্যে আমরা প্রথমে পেয়েছি সম্পৃক্ত দ্রবণ, তারপরে অসম্পৃক্ত দ্রবণ, তারপর হলো অতিপৃক্ত দ্রবণ। তো এই 3টা দ্রবণ নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। সবাই একটু মনোযোগ দাও বাবা, তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝে ফেলবা যে এখানে এই সম্পৃক্ত দ্রবণটা কি। সম্পৃক্ত দ্রবণের ডেফিনেশনটা আমরা এভাবে দিতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত থাকতে পারে,
যদি ওই পরিমাণ দ্রবই দ্রবীভূত থাকে তখন যে দ্রবণ উৎপন্ন হয় তাকে সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন বলে। আপনাদের বোঝার জন্য আমি আর একবার বলছি যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকতে পারে, যদি ঠিক ওই পরিমাণ দ্রবই দ্রবীভূত থাকে তখন উৎপন্ন দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে। আর যদি এমন হয় যে নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে ম্যাক্সিমাম যে দ্রবীভূত থাকতে পারে তার চেয়ে যদি কম পরিমাণ দ্রবীভূত থাকে তখন সেটা হবে অসম্পৃক্ত। আর যদি বেশি পরিমাণ দ্রবীভূত থাকে তাহলে হবে অতিপৃক্ত। আমি যে ডেফিনেশনগুলো দিলাম তা এক্সাম্পলের মাধ্যমে আরও চমৎকারভাবে বোঝানো যায়। তোমরা একটু মনোযোগ দাও। আর একটা কথা বলে রাখি বাবা, তোমাদের যে আমরা যে ক্লাস নিচ্ছি এখন, ক্লাস নেওয়ার সময় তোমাদের যদি কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় অবশ্যই তোমরা তোমাদের নাম লিখে কমেন্টস বক্সে তোমাদের প্রবলেমগুলো লিখে দিবে, ইনশাল্লাহ সেগুলো সলভ করার চেষ্টা চলবে। তাহলে আমরা প্রথমত যে সম্পৃক্ত দ্রবণের কথা বললাম, অসম্পৃক্ত দ্রবণের কথা বললাম, অতিপৃক্ত দ্রবণের কথা বললাম, এটা একটা প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে তোমাদের আমি বোঝাতে চাই। যেমন দেখো, আজকে আমি যেখানে দাঁড়িয়ে তোমাদের ক্লাস নিচ্ছি এটা সামনে একটা বড় ক্লাসরুম। এখানে ধরে নাও এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ধারণ করতে পারে 70 জন। এটা হলো ক্লাসরুমের ক্যাপাসিটি। যদি এই ক্লাসরুমে 70 জন স্টুডেন্টই আসন গ্রহণ করে তাহলে এই ক্লাসরুমটা স্টুডেন্ট দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে, অর্থাৎ এখানে ক্যাপাসিটি এবং কন্টেন্ট দুইটাই সমান হয়ে গেছে। কীরকম দেখো, আমরা বলেছি এখানে ক্যাপাসিটি আর কন্টেন্ট সমান হয়ে গেছে। এখানে ক্যাপাসিটি বলতে আমরা বুঝিয়েছি যে ক্লাসরুম যত সংখ্যক স্টুডেন্ট ধারণ করতে পারে, আর কন্টেন্ট বলতে আমরা শুধুমাত্র স্টুডেন্টস এদেরকে বুঝিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করলে তোমরা বুঝবা যে আমি বলেছি এখানে এই ক্লাসরুমটার ক্যাপাসিটি আছে 70 জন স্টুডেন্ট ধারণ করার, আর 70 জন স্টুডেন্টই যখন এসে পড়বে, 70 জন স্টুডেন্টই যখন এই ক্লাসরুমে এসে পড়বে তখন ক্লাসরুমটা স্টুডেন্ট দ্বারা কি হয়ে গেল? সম্পৃক্ত হয়ে গেল। ঠিক সেমভাবে যদি এমন হয়, এটা কিন্তু সম্পৃক্তের এক্সাম্পল দিলাম, 2 নম্বরে অসম্পৃক্ত এক্সাম্পল দিব। যদি এমন হয়, দেখো ক্যাপাসিটি ইজ গ্রেটার দেন কন্টেন্ট হয়, অর্থাৎ মানে ধারণ ক্ষমতা বা ক্লাসরুম যত সংখ্যক স্টুডেন্ট ধারণ করতে পারে আমরা জানি সেটা ধারণ ক্ষমতা 70 জন। এখন এখানে যদি 60 জন স্টুডেন্ট আসে, বাকি 10 জন স্টুডেন্টের কিন্তু আসন খালি থাকবে, অর্থাৎ আরও 10 জন স্টুডেন্ট এই ক্লাসরুম ধারণ করতে পারবে। এটা হলো অসম্পৃক্ত। এই যে এটা হলো অসম্পৃক্ত, মানে সে আরও কিছু রিসিভ করতে পারে। যেমন এখানে ক্লাসরুমে আরও 10 জন স্টুডেন্টের কি আছে? ঘাটতি আছে। আবার দেখো, যদি এমন হয় যে কন্টেন্ট ইজ গ্রেটার দেন ক্যাপাসিটি হয়, যেমন এখানে আমরা ক্যাপাসিটি আমরা তো জানি অলওয়েজ এটা ফিক্সড 70 জন, এখন হঠাৎ করে 80 জন স্টুডেন্ট চলে আসছে, তো এখন এইখানে কি ঘটনা হবে? এখানে কিন্তু আরও 10 জন স্টুডেন্ট এক্সট্রা চলে আসছে, ওই 10 জন স্টুডেন্টকে আবার বসায় রাখতে হবে, এক জায়গায় জড়ো করে রাখতে হবে, কারণ তাদের কি নেই? সিট নাই। এই 10 জন স্টুডেন্টের কিন্তু সিট নাই এখানে। বিষয়টা মনে হয় বুঝতে পারছো যে কোশ্চেন হলো, যদি কন্টেন্ট ক্যাপাসিটির তুলনায় বেশি হয়ে যায়, কন্টেন্ট ক্যাপাসিটির তুলনায় বেশি হয়ে যায়, তাহলে আরও এক্সট্রা স্টুডেন্ট থেকে যাবে, তাদেরকে এক জায়গায় জড়ো করে রাখতে হবে। তো এই জিনিসটা আমরা যেরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম, এটা কেমিক্যাল এক্সাম্পল দিয়েও তোমাদের বোঝানো যাবে। যেমন দেখো বাবা, এখানে যেভাবে আছে সেটাকে আমি যদি এভাবে দেখাই, যেমন এটা একটা কন্টেনার বা পাত্র আছে, এটার ভিতরে আমি ধরে নিলাম 100 গ্রাম পানি আছে। তো নির্দিষ্ট তাপমাত্রায়, এক্সপেরিমেন্টালি আমি কথা বলছি, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম পানি এর মধ্যে যদি আমি সোডিয়াম ক্লোরাইড যোগ করি তাহলে সে ম্যাক্সিমাম
36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড রিসিভ করতে পারে। মানে হলো যে নির্দিষ্ট তাপমাত্রার নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত করতে পারে সেটাই কিন্তু তার সম্পৃক্ত অবস্থা। তার মানে 100 গ্রাম পানির ভিতরে যদি আমি 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যোগ করি তাহলে এটা পানি দ্বারা সোডিয়াম ক্লোরাইডটা একেবারে সম্পৃক্ত হয়ে যায়। তো এই অবস্থায় এই দ্রবণটা হলো সম্পৃক্ত দ্রবণ। কিন্তু কোনো কারণে যদি আমি এখানে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড না দিয়ে সে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দেই, তোমরা বুঝতেই পেরেছো এখানে এটা সম্পৃক্ত হবে না। মানে আরো 6 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যদি দেওয়া হয় সে রিসিভ করতে পারবে। এই অবস্থাটাকে বলা হয় অসম্পৃক্ত। আবার দেখো যদি এখানে আমি 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিই তাহলে কি ঘটতে পারে? আমরা জানি 100 গ্রাম ওয়াটার ম্যাক্সিমাম 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে ধারণ করতে পারে, রিসিভ করতে পারে। কিন্তু সেখানে যখন 40 গ্রাম দেওয়া হবে বাকি 4 গ্রাম কি হবে? বাকি 4 গ্রাম এর নিচে কি হবে? সেডিমেন্ট পড়বে, যে অংশটাকে আমরা অতিপৃক্ত দ্রবণ বলবো। তাহলে ইনশাল্লাহ আমরা বুঝে গেছি যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম পানির মধ্যে যদি 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয় তখন যে দ্রবণটা সৃষ্টি হবে এটা হলো সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ। কিন্তু সেম পরিমাণ দ্রাবকে যদি আমি 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিই তার মানে সে আরও সোডিয়াম ক্লোরাইড বা দ্রবকে সে রিসিভ করতে পারে, এজন্য সেটা হবে অসম্পৃক্ত। আর যদি এখানে 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয় তার মানে এখানে যতটুকু ধারণ করতে পারে তার চেয়েও বেশি দেওয়া হয়েছে, তখন সেটা হয়ে যাবে অতিপৃক্ত। এবং সেখানে এরকম একটা অদক্ষেপ পড়ার চান্স আছে, ওই যে বাকি 4 গ্রাম এখানে নিচে অদক্ষেপ পড়ার চান্স আছে। তাহলে ইনশাল্লাহ আমরা বুঝে গেলাম সম্পৃক্ত দ্রবণ কি, অসম্পৃক্ত দ্রবণ কি এবং অতিপৃক্ত দ্রবণ কি। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে কথাটা আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হলো আমাদের এখানে এক্সাম্পলটা ছিল সোডিয়াম ক্লোরাইড, যে 100 গ্রাম পানিকে যদি আমি সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই তাহলে সোডিয়াম ক্লোরাইডের ম্যাক্সিমাম 36 গ্রাম লাগে। কিন্তু যদি আমি এক্সাম্পলটা চেঞ্জ করে দেই, অর্থাৎ আমি যদি এখানে সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে পটাশিয়াম নাইট্রেট দিই, সেখানে দেখা যাচ্ছে 36 গ্রাম না, সেখানে দেখা যাচ্ছে 45 গ্রাম পটাশিয়াম নাইট্রেট সেম 100 গ্রাম পানির মধ্যে দিলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। আমি যদি এখানে পটাশিয়াম নাইট্রেট না দিয়ে সোডিয়াম সালফেট দিই, সেখানে দেখা যাচ্ছে 50 গ্রাম সোডিয়াম সালফেট 100 গ্রাম পানির মধ্যে গিয়ে সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি করে। আমি যদি এখানে লেড নাইট্রেট দেই, লেড নাইট্রেট, সেখানে দেখা যাচ্ছে তার 62 গ্রাম লেড নাইট্রেট যখন 100 গ্রাম পানির মধ্যে দেওয়া হবে তখন তার সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি হয়। আসলে এই এক্সাম্পলগুলো কেন দিলাম তোমরা একটু বোঝার চেষ্টা করো যে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, বাকি যৌগগুলোও কিন্তু আয়নিক যৌগ। এখন ভিন্ন ভিন্ন আয়নিক যৌগ নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে তাদের দ্রবণীয়তা কিন্তু একরকম নয়, ভিন্ন ভিন্ন রকম হয়ে গেছে না। এখানে দেখো এখানে 100 গ্রাম পানিকে আমি সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যদি চাই সোডিয়াম ক্লোরাইড দ্বারা তাহলে মাত্র 36 গ্রাম লাগে, অথচ সেই 100 গ্রাম পানিকে আমি সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই কি দিয়ে? পটাশিয়াম নাইট্রেট দিয়ে, সেখানে লাগবে কি 45 গ্রাম। যদি আমি সোডিয়াম সালফেট দ্বারা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাই 100 গ্রাম পানিকে তাহলে লাগবে 50 গ্রাম। লেড নাইট্রেট দিয়ে করতে লাগলে আমার লাগবে 62 গ্রাম। তার মানে হলো যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবককে যদি সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাও তাহলে ভিন্ন ভিন্ন আয়নিক যৌগের দ্রবণীয়তা কিন্তু ভিন্ন ভিন্ন রকম হয়। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় এই যে মানে বিভিন্ন আয়নিক যৌগের দ্রবণীয়তার যে তুলনামূলক বিষয় বা তুলনা করা হয়েছে এখানে, এই তুলনা করার জন্য যে পদ বা যে কোয়ান্টিটি বা যে রাশিটা আমাদের এই চ্যাপ্টারে ইন্ট্রোডিউস হয়েছে সেটার নাম মূলত দ্রাব্যতা। সেটার নাম কি বাবা? দ্রাব্যতা। আজকে আমরা সেই দ্রাব্যতা নিয়েও একটু কথা বলার চেষ্টা করব। সবাই এবার একটু শুনি আমরা দ্রাব্যতা, যেটাকে ইংরেজিতে সলুবিলিটি বলে। দ্রাব্যতা, এই দ্রাব্যতা বিষয়টা কি? এটার একাধিক ডেফিনেশন আছে। আমরা প্রথম যে ডেফিনেশনটা তোমাদের জন্য উপস্থাপন করব সেটা হলো এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কোনো দ্রবের যত গ্রাম প্রয়োজন হবে
দ্রবের সেই ভর প্রকাশক সংখ্যাকে তার দ্রাব্যতা বলে। আমি আবার বলছি যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কোনো দ্রবের যত গ্রাম প্রয়োজন হবে দ্রবের সেই ভর প্রকাশক সংখ্যাকে দ্রাব্যতা বলে। যেমন আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, তারপর আমি আবারও বলছি, যেমন এটার ভিতরে আমি 100 গ্রাম পানি নিয়েছিলাম, তার ভিতরে যখন 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যোগ করেছিলাম, ধরে নিলাম এই কাজটা আমি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করেছি। তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক, পানি হলো এখানে দ্রাবক, 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কোনো দ্রবের যত গ্রাম প্রয়োজন, এখানে সোডিয়াম ক্লোরাইড হলো দ্রব, তার 36 গ্রাম প্রয়োজন, তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হলো 36 ডেফিনেশন অনুযায়ী, কারণ আমরা বলেছি নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কোনো দ্রবের যত গ্রাম প্রয়োজন, এখানে 100 গ্রাম পানিকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে সোডিয়াম ক্লোরাইডের 36 গ্রাম প্রয়োজন। এজন্য সোডিয়াম ক্লোরাইডের সলুবিলিটি বা দ্রাব্যতা হলো 36। তাহলে এখানে আমরা দ্রাব্যতার এরকম একটা তথ্য দিলাম। এখন আমরা এই ডেফিনেশনটাকে যদি একটু এক্সপ্লেনেশন করি, আমরা ব্যাখ্যা করি, আমরা যদি এভাবে বলি যে ধরা যাক T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় m গ্রাম দ্রব নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত হয়ে বড় হাতের m গ্রাম সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি করে। আবার বলছি, ধরা যাক T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় m গ্রাম দ্রব নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত হয়ে m গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তবে এখানে দ্রাবকের ভর কি লেখা যাবে? দ্রাবকের ভর সমান লেখা যাবে m মাইনাস m গ্রাম। আপনারা সবাই জানেন, আমরা প্রথমে বলেছিলাম দ্রবণ সমান হলো দ্রব প্লাস দ্রাবক। তাহলে দ্রাবক সমান কি? দ্রবণ মাইনাস দ্রব। তাহলে এখানে দ্রবণের ভর দেওয়া আছে ক্যাপিটাল লেটার m, মাইনাস দ্রবের ভর দেওয়া আছে স্মল লেটার m, সুতরাং দ্রাবকের ভর m মাইনাস m গ্রাম। এখন আমি এই তথ্যটাকে কাজে লাগিয়ে একটা ছোট একটা ফর্মুলা আমরা এখানে এস্টাবলিশ করতে চাই। সেটা হলো এরকম, দেখেন যে m মাইনাস m, এখানে অবশ্যই লিখতে হবে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অলওয়েজ এখানে তাপমাত্রা ফিক্সড রাখতে হবে। m মাইনাস m গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে প্রয়োজনীয় দ্রব সমান স্মল লেটারের m গ্রাম। সুতরাং আমাদের ডেফিনেশন অনুযায়ী 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে প্রয়োজনীয় দ্রব হবে, এখানে m মাইনাস m নিচে চলে যাবে, উপরে 100 ইন্টু m হবে, এই যে এত গ্রাম। আমরা এটা মুছে ফেললাম, এটা তো এখন আমাদের প্রয়োজন নেই। তাহলে ডেফিনেশন অনুযায়ী এটাই হলো দ্রাব্যতা, অর্থাৎ দ্রাব্যতা S সমান কি হবে? 100 ইন্টু m বাই m মাইনাস m। তাহলে আমরা দ্রাব্যতার একটা সুন্দর ফর্মুলা পেয়ে গেলাম। এই ফর্মুলাটা কিন্তু আমি এখন দ্রাব্যতার যে ডেফিনেশন দিয়েছি সেই ডেফিনেশন অনুযায়ী, যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কোনো দ্রবের যত গ্রাম প্রয়োজন তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে, সেই অনুযায়ী এই ফর্মুলাটা। এখানে S হলো দ্রাব্যতা, কারণ সলিউবিলিটির প্রথম আলফাবেটটা S, সেজন্য দ্রাব্যতাকে S দ্বারা সিম্বলাইজ করা হয়। আর এই স্মল লেটারে m হলো দ্রবের ভর, আর এই ক্যাপিটাল লেটারে m হলো দ্রবণের ভর, সম্পৃক্ত দ্রবণের ভর। এবার আমরা এই ফর্মুলাটা জেনে রাখলাম, এই ফর্মুলা দিয়ে আমরা কাজ করতে পারবো।
আর দ্রাব্যতার আর একটা ডেফিনেশন আছে, যেটা হলো মোলার দ্রাব্যতা। সেটা হলো কি মোলার দ্রাব্যতা। মোলার দ্রাব্যতার ডেফিনেশনটা এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি করবে তাকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। আমি আবার বলছি, নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি করবে তাকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলবে। এক্ষেত্রে দ্রাব্যতার একক কিন্তু হয়ে গেল কি মোল পার লিটার। এক্সাম্পল হিসেবে এরকম দিতে পারি, যেমন দেখো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার আয়তনের কোনো দ্রবণে সে 25 মোল দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি করছে, তাহলে ওই দ্রব্যের দ্রাব্যতা কি হবে? 25 মোল পার লিটার হবে। এক্ষেত্রে দ্রাব্যতাটা কিন্তু এরকম হলো, দ্রাব্যতা S সমান 25 মোল পার লিটার। কারণ হলো যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার আয়তনের দ্রবণে 25 মোল দ্রবীভূত হয়ে যখন একটা সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি করবে তখন ওই দ্রব্যের দ্রাব্যতা হবে 25 মোল পার লিটার। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা দ্রাব্যতা সমান কিন্তু পেয়ে গেলাম ঘনমাত্রা, কারণ আমরা জানি যে ঘনমাত্রার এককও কিন্তু মোল পার লিটার, যেটা আমরা এইমাত্র পেলাম দ্রাব্যতার এই ডেফিনেশন থেকে, তার একক কিন্তু মোল পার লিটার। তাহলে পার্থক্যটা কোথায়? এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে, যে ঘনমাত্রাটা হতে হবে এখানে ম্যাক্সিমাম, মিনিমাম হলে হবে না। বিষয়টা হলো 1 লিটার আয়তনের কোনো দ্রবণে ম্যাক্সিমাম যত মোল দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি করবে সেটা হলো তার দ্রাব্যতা। এখন যদি মনে করেন ঘনমাত্রা সবসময় কিন্তু ম্যাক্সিমাম মোল দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি করবে এমন কোনো কথা নেই, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। তবে আমরা এক্ষেত্রে দ্রাব্যতাকে ঘনমাত্রা সমান বলতে পারি তখনই যখন ঘনমাত্রা ম্যাক্সিমাম থাকবে। তাহলে ইনশাল্লাহ আমরা দ্রাব্যতার ব্যাপক আলোচনা ইনশাল্লাহ করলাম। এবার আমরা যতটুকু আলোচনা করেছি তার ভিতরে অল্প কিছু গাণিতিক কোশ্চেন নিয়ে কথা বলতে পারি। খুব সহজে এই আলোচনাটা করলে তোমাদের আজকের যে বিষয়গুলো আমি উপস্থাপন করলাম সেগুলোর একটা ফলপ্রসূ রেজাল্ট এখানে আমরা দেখতে পাবো। যেমন দেখো এখানে একটা কোশ্চেন তোমাদের জন্য, যদি এমন হয় যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 75 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। বলল এই 27 ডিগ্রি সেলসিয়াসে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হিসাব করো বা দ্রাব্যতা গণনা করো। এখানে এই যে ম্যাথটা তোমাদের জন্য আমি এখানে দেখালাম, এই ম্যাথটা তোমরা খুব সহজেই কি করতে পারবা, এটার সলিউশন করতে পারবা। কারণ হলো এটা করার জন্য যে ইনগ্রিডিয়েন্ট দরকার সেটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। তারপর আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে করতে হবে। যে এখানে এই ম্যাথটা করার জন্য তোমাদের প্রথমে আমরা সলিউশনে যাব, এটা সমাধান কিভাবে করব। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে 75 গ্রাম এটা হলো সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, তার মানে সম্পৃক্ত দ্রবণের ভর, সম্পৃক্ত দ্রবণের ভর, এই যে ক্যাপিটাল লেটার এম সমান 75 গ্রাম, এবং দ্রবের ভর এম সমান এখানে আছে 20 গ্রাম। সুতরাং সলিউবিলিটি বা দ্রাব্যতা এস সমান হট। দেখো এই ম্যাথটা খুব সহজে করতে পারি আমরা, তখন আমরা লিখতে পারি, আমরা জানি এস সমান 100 ইন্টু এম বাই এম মাইনাস এম, যেটা কিছুক্ষণ আগেই তোমাদের এস্টাবলিশ করে দেখিয়েছি আমি। 75 মাইনাস 20, 100 ইন্টু 20, তোমরা ক্যালকুলেশন করে দেখো এখানে 36.36 হয়। এখানে এই হলো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা। এভাবে তোমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বের করতে পারবে। তার মানে হলো এই যে ম্যাথটা দিলাম এবং দ্রাব্যতা তোমরা বের করে দিলা, এটা কিন্তু আসলে কোনো বড় অঙ্ক না, এটা অনেক সময়
এমসিকিউতে এসে থাকে। আর আজকের পুরো ক্লাসটাই তোমাদের দ্রাব্যতার উপর বেসিক ক্লাস ছিল। ইনশাল্লাহ আমরা যখন নেক্সট ক্লাস করাবো সেখানে আরও অনেক ভালো ভালো ইনফরমেশন পাবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।